আত্মরক্ষার জন্য যতটুকু আক্রমণ ন্যূনতম প্রয়োজন ছিল সেই অ্যাটাকটুকু করছে। তাতে তেল আবিবের যে আয়রন ডোম নিয়ে যে গর্ব অহংকার আমরা শুনতাম, তারা একেবারে সবকিছু মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিশেষ করে আজকে যে তেল আবিবে ধ্বংসযজ্ঞ চললো স্টক এক্সচেঞ্জে, শেয়ার মার্কেট গুলোতে, হাসপাতালের লস নিচেও যে ইসরায়েলের সামরিক স্থাপনা আছে, মিলিটারি হসপিটালে, সেখানেও পর্যন্ত ইরান আক্রমণ করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের ক্ষতি হচ্ছে অনেক দৃশ্যত, কিন্তু সেটা তার চাইতে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা প্রস্তুত যে কোনো সময়। স্থায়ী কোনো ক্ষতি হচ্ছে না। এই পাবে। ক্ষতিটা তখন হবে যখন সমস্ত শক্তিগুলো হচ্ছে একসাথে হচ্ছে এই ইসরায়েলের মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিরুদ্ধে যখন একসাথে সবাই অ্যাকশনে যাবে। তুরস্ক বসে আছে, যখন আঙ্কারায় অ্যাটাক করবে তখন তুরস্ক হচ্ছে ব্যবস্থা নেবে, ইরানে যখন আক্রমণ করা হচ্ছে তখন ব্যবস্থা নিবে, তারপরে পাকিস্তান তাদেরকে আক্রমণ করার পর ব্যবস্থা নিবে। এভাবে নিলে কখনোই হবে না। এই গণহত্যা, মানবাধিকার এবং যুদ্ধাপরাধ বিরোধী অবস্থানের বিরুদ্ধে ইরান শক্ত, তুরস্ক হচ্ছে ভালো ভূমিকা পালন করতেছে, যতটুকু ফর্মালিটি মেনটেন করে করা যায়। কার্যত আচ্ছা। কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। আপনি জানেন যে তুরস্কে হচ্ছে এখানে ন্যাটোর ঘাঁটি রয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সামরিক পলিসির বিরুদ্ধে গিয়ে তো আর তুরস্ক কোনো পদক্ষেপ নিতে পারবে না। প্রথমে আমি বলি যে আমরা ইরানকে এ, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং গর্বের সাথে আমরা তাদেরকে বাহবা দিতে চাই এই চলমান এই যুদ্ধের জন্য। কারণ বিগত প্রায় 600 দিনেরও বেশি ইসরায়েল যে মানে মানবাধিকার হরণের একটি ভয়ঙ্কর একটা রূপ নিয়ে যে পৃথিবীর সামনে আবির্ভূত হয়েছে, এর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি আসলে আমাদের সামনে দৃশ্যমান হয় নাই। এই ধরনের একটা দানবীয় দাজ্জালের বিরুদ্ধে ইরানের মতো একটা তুলনামূলকভাবে কম দুর্বল একটি রাষ্ট্র যে প্রতিরক্ষামূলক আক্রমণেরও যে এ, তাণ্ডব আমাদেরকে দেখিয়েছে, আমরা এর জন্য তাদের গৌরবের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের জাতিগত যে একটা গৌরবের অংশ আছে সেটাকে তারা বহিঃপ্রকাশ করছে, আমরা ইরানকে এর জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রথমে বলি এই যুদ্ধের বলেছে, আমরা কথা ধরে বলতে হয়, বলেছে তো গতকালকে জনাব আলী খামেনি বলেছেন যে জীবন থাকতে তারা মাথা নোয়াবে না। এবং ইরানিয়ানরা হারতে জানেন না, স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং তারা বলেছে, জনাব ট্রাম্পের ওই দাবির প্রেক্ষিতে তারা বলেছে ট্রাম্পের কথাতে তারা কখনোই এগিয়ে আসবে না, কোনো শর্ত সই করবে না, সম্পূর্ণভাবে নাকচ করেছে যুদ্ধ ইভেন চালিয়ে। হুম। ইভেন ব্যক্তি হিসেবে আয়াতুল্লাহ খমেনি তিনি খুবই সংগ্রামী এবং বিপ্লবী একজন মানুষ। ইরানের বিপ্লবের পিছনে তার বড় ভূমিকা রয়েছে এবং তিনি প্রায় 6বার কারাবরণ করেছেন। তারপরে হচ্ছে দেশ থেকে নির্বাসিত হয়েছেন। তাকে হচ্ছে হত্যার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তার একটা ডান হাত দেখবেন যে অকেজো, তিনি যখন কথা বলেন বাম হাত নাড়িয়ে কথা বলেন, ডান হাতটা অকেজো হয়েছে চিরদিনের জন্য। তাকে খুব কাছ থেকে হচ্ছে তিনি প্রেস ব্রিফিং করার সময় একটা বোমা নিক্ষেপ করে, টাইমিং বোমার মাধ্যমে তিনি সেখানে চিরতরে এই ডান হাতটা হারান। কাজেই এই ধরনের ইভেন তিনি ইরাক ইরান যুদ্ধের সময় তিনি সশস্ত্র যুদ্ধ পর্যন্ত অংশ নিয়েছেন। এই ধরনের একজন সংগ্রামী ব্যক্তি নিঃসন্দেহে যুদ্ধ থেকে পিছু হওয়ার মতো ব্যাপার নাই। কিন্তু তারপরেও ইরানের বেশ কিছু দুর্বলতার কারণে ইরান যে পদক্ষেপটা নিয়েছে এটা অনেক সাহসী বলা চলে। কারণ ইরান ইসরায়েলে আক্রমণ করার মতো রাষ্ট্র বলে আমরা ভাবতে পারতাম না, এবং সবাই কিন্তু ইরানকে নিয়ে ট্রল করতো। ইরান যখন বিভিন্ন হুমকি দিত আপনারা দেখতেন যে সবাই সেগুলো হাসাহাসি করতো, যে ইরান কথাই কখনো, বলেন, আক্রমণটা করেন না, শুধু হ্যাঁ, সারা জীবন কথাই বলে আছেন। এখনো হ্যাঁ, একই কথা বলছে, এখনো একই কথা একই বলছে। কথা বলছে। কিন্তু এই পর্যন্ত ইরান অফিসিয়ালি যে অ্যাটাক গুলো করেছে সেগুলো কিন্তু তাদের উপর প্রতিশোধমূলক আক্রমণ না, সেটা সব ডিফেন্সিভ। আত্মরক্ষার জন্য যতটুকু আক্রমণ ন্যূনতম প্রয়োজন ছিল সেই অ্যাটাকটুকু করছে। তাতে তেল আবিবের যে আয়রন ডোম নিয়ে যে গর্ব অহংকার আমরা শুনতাম, তারা একেবারে সবকিছু মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিশেষ করে আজকে যে তেল আবিবে ধ্বংসযজ্ঞ চললো স্টক এক্সচেঞ্জে, শেয়ার মার্কেট গুলোতে, এবং হচ্ছে যে সকল মানে হাসপাতালের চারশো নিচে পঁচাত্তর সামরিক, বিলিয়ন ডলার তারা ইয়ে রাইট, হাসপাতালের লস হয়েছে। নিচেও যে ইসরায়েলের সামরিক স্থাপনা আছে, মিলিটারি হসপিটালে, সেখানেও পর্যন্ত ইরান আক্রমণ করতে সক্ষম হয়েছে। তো ইরানের দুর্বল দিকগুলো হচ্ছে, আমি যদি আরো আগে থেকে বলি, আপনারা জানেন যে ইরানের সবচেয়ে মিত্র একটা বাহিনী হচ্ছে হামাস, এবং হামাসের প্রধান শহীদ ইসমাইল হানিয়াকে ইরানের মতো একটি রাষ্ট্রীয় অতিথি থাকা অবস্থায় এক গুরুত্বপূর্ণ সবচেয়ে সেন্সিটিভ জায়গায় কিন্তু অত্যন্ত নিখুঁত ভাবে তাকে হত্যা করে মোসাদ। তো এটা হচ্ছে তাদের একটি বড় ধরনের ব্যর্থতা। ইরান হচ্ছে গোয়েন্দা জায়গা থেকে অনেক ধরনের পিছিয়ে আছে, যার কারণে গোয়েন্দা যুদ্ধে প্রথমেই
ইরান হচ্ছে ব্যর্থ হয়ে গেছে, তাদের প্রথম সারির অনেক অফিসার এবং অনেক হচ্ছে নিউক্লিয়ার বিজ্ঞানীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে। ইভেন ইরান একমাত্র হতভাগ্য মানে দুর্ভাগ্যজনক হলো সত্য যে হতাশাজনক ব্যাপার হচ্ছে যে ইরানের মধ্যেই মুসাদের অস্ত্র তৈরি পর্যন্ত হচ্ছে। এটা বড় একটা দুর্বলতার পয়েন্ট যে ইরানের ভূমির ভিতরে হচ্ছে মোসাদ এতটাই সক্রিয় যে সেখানে তারা হচ্ছে অত্যাধুনিক ড্রোন তৈরি করতেছে এবং হচ্ছে বোমা তৈরি করতেছে এবং সেগুলো বহন করতেছে। এবং রিসেন্টলি হচ্ছে অনেকটা গ্রুপকে তারা গ্রেপ্তার করেছে। তো এই গোয়েন্দা দুর্বলতার কারণে ইরান বড়সড় কোনো যুদ্ধে আসলে টিকতে পারবে না। দ্বিতীয় একটি কারণ হচ্ছে তাদের এয়ার ডিফেন্স। তাদের যে এয়ার ডিফেন্স এটা অত্যন্ত দুর্বল। আপনারা দেখেছেন যে খুব আগে থেকেই কিন্তু ইসরায়েল বলা চলে যে হুমকি দিয়ে আসছে। সেখানে যখন 13 তারিখে অ্যাটাক করলো ইসরায়েল ইরানের উপর, তেহরানের উপর, তাদের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞানী এবং হচ্ছে সামরিক ব্যক্তিবর্গকে হত্যা করলো। সেক্ষেত্রে ইরানের এয়ার ডিফেন্স কোনো কাজ করলো না। এটা বড় ধরনের একটা দুর্বলতা। পরবর্তীতে আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে, তেহরান এবং অন্যান্য অঞ্চলে হচ্ছে তাদের এয়ার ডিফেন্স গুলো কাজ করতে শুরু করেছে। এটা বড় একটা দুর্বলতা। আরেকটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হচ্ছে যে আভ্যন্তরীণ পলিটিক্স। ইরানের রেজা শাহ পাহলভির ছেলে, তাকে হচ্ছে মুসাদেরা এবং হচ্ছে ইসরায়েল সর্বশক্তি দিয়ে তাকে হচ্ছে বড় করছে। ইরানের ভিতর এবং বাহিরে আন্তর্জাতিক যত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় তাকে সাপোর্ট দিয়ে তাকে তৈরি করতেছে। এবং হচ্ছে রেজা শাহ পাহলভি মুসলমান হওয়া সত্ত্বেও সে জেরুজালেমের ওয়েস্ট ব্যাংকে গিয়ে ইহুদি ধর্মের রীতি অনুযায়ী সেখানে হচ্ছে প্রার্থনাও করে আসছে। হ্যাঁ, এই এতটাই ছবি হচ্ছে দেখেছি একটা। ইসরায়েলের, হ্যাঁ, ইসরায়েলের অনুগত। তো তার মাধ্যমে হচ্ছে আভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিরোধ বিদ্বেষ আপনি দেখবেন যে ইরানের ওই যে মাহশার ছোট্ট একটা হিজাব ঘটনাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে ইরানকে একটা রেজিম, এবং নেতানিয়াহু যখন কথা বলে তখন বলে ইসলামিক রেজিম ইরানের শাসন ব্যবস্থাকে। তো তারা হচ্ছে আভ্যন্তরীণ এই পলিটিক্স গুলোতে অনেক বড় করে তুলে মুসাদেরা সব তারা সময়। এবং তারা তারা আসলে ইরানের খোমেনির চেয়েও ইসলামিক রেজিমকে বড় টার্গেট করছে, রাইট। ইসলামিজমটাকে সবচেয়ে বড় টার্গেট করছে তারা এবং বারবার তার তার, কথা দেখে। হুম। হ্যাঁ, নেতানিয়াহু প্রকাশ্যে একটা বক্তব্যে বলেছেন যে এই এই মধ্যপ্রাচ্য থেকে অথবা এশিয়ান এই অঞ্চলে দুটা ইসলামিক রেজিম আছে, তাদেরকে হচ্ছে পারমাণবিক অস্ত্র থেকে তাদেরকে যদি আমরা নিষ্ক্রিয় করতে পারি তাহলে এই মধ্যপ্রাচ্যে হচ্ছে শান্তি চলে আসবে। এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন। তো প্রথম হচ্ছে ইরান রেজিম হচ্ছে, ইসলামিক রেজিম হচ্ছে ইরান। সেকেন্ড হচ্ছে পাকিস্তান। তারপরে পাকিস্তান পা- ধরবে, হ্যাঁ। পাকিস্তানকেও বলা হয়েছে। হুম। সম্প্রতি ইসরায়েলি অনেক একজন সামরিক চ্যানেল 13 একটি সামরিক সাংবাদিক তিনি হুম। বলেছেন যে হামাসের সাথে আমাদের হচ্ছে সেমিফাইনাল হয়েছে, আর ইরানের সাথে হামাসের সাথে কোয়ার্টার ফাইনাল হয়েছে, ইরানের সাথে সেমিফাইনাল খেলা চলতেছে। আহ, হচ্ছে ফাইনাল খেলা হবে ইস্তানবুলের সাথে, তুরস্কের সাথে ফাইনাল খেলা হবে। এই ধরনের একটা বিবৃতি আজকে মানে গতকাল তাদের টার্গেট সবগুলি মুসলিম কান্ট্রি, নট মুসলিম অনলি। কান্ট্রিগুলো, গ্রেট হ্যাঁ। ইসরায়েল, তাদের যে গ্রেট ইসরায়েল একটি ধারণা মধ্যপ্রাচ্যে, সেই গ্রেট ইসরায়েল করার পিছনে যে বড় ধরনের বাধা যাদেরকে মনে করতেছে, আস্তে আস্তে তাদেরকে তারা টার্গেট করতেছে। তো আজকে হচ্ছে একজন নিরাপত্তা বিশ্লেষক এবং পলিটিশিয়ান বিশেষজ্ঞ তেল আবিবের একজন অধ্যাপক, তিনি প্রকাশ্যেই বলেছেন যে তিনি হচ্ছে পাকিস্তানের পরমাণুকে নিষ্ক্রিয় করাটা সবচেয়ে জরুরি তিনি মনে করতেছেন। তো সেই জায়গা থেকে দেখা যায় যে ইসলামী রেজিমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যে এই যে গণহত্যা চলে আসছে, হামাসের মতো একটা সংগঠন দীর্ঘদিন সশস্ত্র যুদ্ধ করে আসছে, ইরানের মিত্র একটা বাহিনী, তাদের উপরে যখন এভাবে হামলা করা হইলো তখনও ইরান কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো সাহস করে না। এবং মধ্যপ্রাচ্যে থাকা ইরানের যে এই প্রক্সি বাহিনীগুলো আছে, যদি আমরা বলি হিজবুল্লাহ, তো এই ধরনের হুতিদের এই সংগঠনগুলোর কে এভাবে মেসাকার করলো ইসরায়েল, সেখানেও ইরান কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এবং সেটি আমি মনে করি তাদের অনেক বড় একটা দুর্বলতার অংশ। যখন একেবারে দেওয়ালে পিঠ থেকে যেটাকে বলে, যেভাবে হামাস 7ই অক্টোবর তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে তারা হচ্ছে অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছিল, ইরান ঠিক আছে ওইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে একদম অস্তিত্বে আঘাত এনেছে, আন্তর্জাতিক সমস্ত আইনকে ভঙ্গ করে। তো আপাতত ইরানের, এখন শেষ করতে হবে আপনাকে এই পর্যায়ে মানে ক্ষতির দিক থেকে আহ ইসরায়েলের অবস্থাটা কি? ইসরায়েল কি আসলেই এখনো পর্যন্ত মানে তাদের সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, নাকি ইরান
মোটামুটি তাদেরকে ক্ষতি করতে পেরেছে, তাদেরকে কাবু করতে পেরেছে। এই জায়গাতে আপনার কাছে কোনো তথ্য রয়েছে? আচ্ছা সাগর ভাই, এখানে পলিটিক্সটা, যারা পলিটিশিয়ান তারা সকলে একমত হবেন যে ইসরায়েল যা করতেছে তার পিছনে হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন জড়িত সরাসরি। হুম। সুতরাং ইসরায়েলের ক্ষতি হচ্ছে অনেক দৃশ্যত, মানে স্থাবর অস্থাবর ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা তার চাইতে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা প্রস্তুত যে কোনো সময়। সুতরাং আপাত দৃষ্টিতে ক্ষতি হলেও ইসরায়েলের খুব স্থায়ী কোনো ক্ষতি হচ্ছে না। এই পাবে। ক্ষতিটা তখন হবে যখন ইয়া যখন হচ্ছে সমস্ত শক্তিগুলো হচ্ছে একসাথে হচ্ছে এই ইসরায়েলের মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিরুদ্ধে যখন একসাথে সবাই অ্যাকশনে যাবে, কোনো সিদ্ধান্তে যাবে। এছাড়া তুরস্ক বসে আছে, যখন আঙ্কারায় অ্যাটাক করবে তখন তুরস্ক হচ্ছে ব্যবস্থা নেবে, ইরানে যখন আক্রমণ করা হচ্ছে তখন ব্যবস্থা নিবে, তারপরে পাকিস্তান তাদেরকে আক্রমণ করার পর ব্যবস্থা নিবে। এভাবে নিলে কখনোই হবে না। বরং আমি বিশ্বাস করি আজকে যদি ইরান যদি পারমাণবিক অস্ত্র তাদেরকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয় এবং হচ্ছে যুক্তরাজ্যের সাথে তারা চুক্তিতে যায়, অর্থাৎ ক্যালকুলেশনে যদি ইরান যদি আত্মসমর্পণ করে, তাহলে হচ্ছে আমি মনে করি যে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার যে নেতানিয়াহুর স্বপ্ন, বা ব্রিটেন আমেরিকার যে স্বপ্ন মধ্যপ্রাচ্যে একটা তাদের একটা আধিপত্য বিস্তার করা, আধুনিক সাম্রাজ্যবাদ তৈরি করার যে একটা স্বপ্ন, সেটা হচ্ছে প্রায় 50%-এরও বেশি বাস্তবায়ন হয়ে যাবে যদি ইরানের রেজিম পতন হয়ে যায়। আর বাকি তুরস্ক কিছুই না। আহ, তুরস্কের তারা হচ্ছে নিঃসন্দেহে এই গণহত্যার বিরুদ্ধে এরদোগানের অবস্থান আপনি প্রশ্ন করেছিলেন, এই গণহত্যা, মানবাধিকার এবং যুদ্ধাপরাধ বিরোধী এই অবস্থানের বিরুদ্ধে ইরান শক্ত, তুরস্ক হচ্ছে ভালো ভূমিকা পালন করতেছে যতটুকু ফর্মালিটি মেনটেন করে করা যায়। কার্যত আচ্ছা। কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। আপনি জানেন যে তুরস্কে হচ্ছে এখানে ন্যাটোর ঘাঁটি রয়েছে, হুম। হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সামরিক পলিসির বিরুদ্ধে গিয়ে তো আর তুরস্ক কোনো পদক্ষেপ নিতে পারবে না। তো জি। আলটিমেটলি খুব যে বেশি কিছু অবদান রাখতে পারবে এটা আমি বিশ্বাস তুরস্ক করি না। পক্ষে। ইরানকে নিজেকেই তাদের আত্মরক্ষার জন্য এবং হচ্ছে এই বিশ্বের ক্যান্সার খ্যাত এই ইসরায়েলকে হচ্ছে প্রতিরোধ করার জন্য, শিক্ষা জি। দেওয়ার জন্য তার তারা মানে আমরা সর্বশক্তি মুসলিমরা ধ্বংস হতে জড়িত। রাজি আছি স্টেপ বাই স্টেপ, কিন্তু আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে রাজি নই। আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, আমরা কোনো না কোনো ভাবে পশ্চিমাদের নিয়ন্ত্রণে রয়েছি। তুর্কি নিয়ন্ত্রণ। হয়তো, তুর্কি একভাবে আপনি বলেছেন তাদের ঘাঁটি এখানে, নেটোর ঘাঁটি এখানে আছে। তার মানে কোনো না কোনো কমিটমেন্টে তাদের কাছে আমরা এখনো পর্যন্ত তাদের দায়বদ্ধ। নিয়ন্ত্রণে রয়েছি, দায়বদ্ধ রয়েছি। এভাবেই সৌদি আরব রয়েছে, এভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো রয়েছে। তার মানে আমরা আপাত দৃষ্টিতে জয়ের চেষ্টা থাকলেও বহু কি বলা যায় এটাকে, আমাদের অদূর কার্যত কোনো পদক্ষেপ নিতে হ্যাঁ, পারবে না। সুদূর ভবিষ্যতে কতটুকু এটাকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো সে নিয়ে আপনি শঙ্কা প্রকাশ